প্রেসিডেন্ট লাঞ্চে দাওয়াত দেন, এটা কিন্তু জাতা ব্যাপার না, এগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। তাকে আবার 1 মাসের মধ্যে আবার ওখানে ওয়াশিংটনে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি নিজে তখন ওয়াশিংটনে ছিলাম, ওয়াশিংটন ডিসিতে ছিলাম। এই জিনিসগুলো কি হচ্ছে, জিও স্ট্র্যাটেজির যে লোকেশন, জিও পলিটিক্স, এগুলোর জন্য বিএনপি ওখানে গিয়ে লাঠি সোটা নিয়ে কারচুপি করুক, ছাত্রলীগের মতো, বিএনপি তো তা করেনি, ছাত্রদল তা করেনি। আপনারা এটুকু সৌজন্যতা বিএনপির প্রতি দেখান, আপনি এটুকু দেখাচ্ছেন না। এখন বিএনপির নেতারা বলছেন যে ছাত্রলীগ ভোট দিয়েছেন, এটা রাজনৈতিক কথা, আপনারাও রাজনৈতিক কথা বলেন। আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, ইউনিভার্সিটি অফ শিকাগো, ওয়েসলিয়ান ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন তারা এই যে ট্রাম্প বিরোধী, তাতে কি আমেরিকার রাজনীতি উচ্ছন্নে গেছে, নাকি রিপাবলিকান পার্টি নাই হয়ে গেছে? আমি আপনার এখানে আগেও বলেছিলাম, আবারও বলছি, বাংলাদেশ সবচেয়ে বড় কৌশলগত বিপদে পড়বে বার্মা অ্যাক্টের কারণে। এখানে বার্মা পাশে, মায়ানমারের পাশে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে। আমাদের রাজনৈতিক দলগুলো কি, বিএনপি কি জামাত, তারা এগুলো নিয়ে চিন্তিত না। ওখানে কিন্তু বসে আছে বিশ্ব শক্তিগুলো। তারপরে বে অফ বেঙ্গল রিজিয়নে এই এলাকাটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি দেখেন ভারতের আধিপত্য বা আপনার যে তার চারপাশের দেশগুলোকে আপনার খেয়ে ফেলেছিল অনেকটা, সেগুলোর থেকে বেরিয়ে আসছে আজকে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল একটাও ভারতের হাতে নেই। নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র, সেটাও ভারতের হাত থেকে ছুটে গেল। নেপালি কংগ্রেস হচ্ছে ভারতের সুইট ডার্লিং, সেই নেপালি কংগ্রেসের হেডকোয়ার্টার পুড়িয়ে দিয়েছে। তাদের নেপালি কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বাড়ি আপনার পুড়িয়ে দেওয়া হয়েছে। সাবেক একজন প্রধানমন্ত্রীর স্ত্রী আগুনে পুড়ে মারা গেছেন। তার মানে ভারতীয় আধিপত্যবাদকে নেপালের হিন্দুরাই পছন্দ করছেন না, সেখান থেকে ছুড়ে ফেলেছেন। আর পাকিস্তান, পাকিস্তান তো একটুখানি মানে মোটা তাজা আর কি, শক্তি বেশি। ও তো ওই যে গত মে মাসে ইন্ডিয়াকে ভালো মতো একটি শাস্তি মানে দিয়ে দিয়েছে, শুধু ভারতের থাকছে কি। তো এখানে এই জিনিসগুলো কি হচ্ছে, আপনার পাকিস্তানকে আপনার অনেকটা কাছে নিয়ে নিয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সরি গতকালকে তাদের খনিজ সম্পদ আহরণের জন্য $50 কোটি একটা চুক্তি করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে পাকিস্তানে $8 ট্রিলিয়ন বিভিন্ন রকমের মানে রেয়ার খনিজ সম্পদ সহ অন্যান্য খনিজ সম্পদ মজুদ আছে। এগুলো কিন্তু আস্তে আস্তে আমেরিকা তুলবে, আমেরিকার কোম্পানিগুলো তুলবে, তারা ওখানে এসছে। তারপরে পাকিস্তানে আপনার পৃথিবীর চতুর্থ বৃহত্তম তেলের মজুদ আছে, সেখানেও আমেরিকান কোম্পানি চলে গেছে তারা এই তেলের সন্ধানের জন্য, এর জন্য। সুতরাং আমেরিকার আপনার তাদের প্রেসিডেন্ট পাকিস্তানের সেনা প্রধানকে লাঞ্চের দাওয়াত দিয়েছিলেন ফরমালি। এটা কিন্তু কম বড় মানে বিষয়, অনেক বড় বিষয়। একটা দেশের সেনাপ্রধানকে মার্কিন প্রেসিডেন্ট লাঞ্চে দাওয়াত দেন, এটা কিন্তু জাতা ব্যাপার না, এগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। তাকে আবার 1 মাসের মধ্যে আবার ওখানে ওয়াশিংটনে দাওয়াত দেওয়া হয়েছিল, আমি নিজে তখন ওয়াশিংটনে ছিলাম, ওয়াশিংটন ডিসিতে ছিলাম। এই জিনিসগুলো কি হচ্ছে, জিও স্ট্র্যাটেজির যে লোকেশন, জিও পলিটিক্স, এগুলোর জন্য হচ্ছে। আপনি দেখেন অস্ট্রিয়ার একজন বিশেষজ্ঞ, উনি প্রকাশ্যে বলে দিচ্ছেন যে ভারতকে ভেঙে ফেলতে হবে। আপনার ভারতের উপরে আমেরিকানরা কি পরিমাণ ট্যারিফ দিচ্ছে রাশিয়ার কাছ থেকে দহরম মহরম করার জন্য। এখন ভারত আমেরিকার কাছ থেকে কোনো অস্ত্র কিনবে না বলছে, বা আমেরিকা দিবে না। আমেরিকা তো এখন পর্যন্ত ভারতকে কোনো এগ্রেসিভ উইপন দেয়নি। এই জিনিসগুলা আমাদেরকে তো মাথায় নিতে হবে যে আমরা ম্যানুভার করবো কোথায়। আপনারা যদি লক্ষ্য করেন যে ভারত কিন্তু এখন বন্ধুহীন হয়ে পড়ছে তার চতুর্দিকে মাতবরি করার জন্য, বাংলাদেশে, নেপালে সব জায়গায় মাতবরি করার জন্য তারা বন্ধুহীন হয়ে পড়ছে। সুতরাং আমাদেরকে এই সুযোগগুলোকে নিতে হবে, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নেই। এই যে উনি বললেন যে পোর্ট একদিকে দিয়ে দেওয়ার কথা হচ্ছে, আমরা এগুলোকে অনেক সুন্দর করে ধরেন অন্যভাবে আলাপ আলোচনা করে একটা নির্বাচিত সরকার এগুলো দেখ, ঠিকভাবে দেখ, সংসদে আলোচনা হোক, কমিটিতে আলোচনা হোক, তারপরে এটা আমেরিকার কোন কোম্পানিকে কি করা হবে না করা হবে স্ট্র্যাটেজি বুঝে, আমাদের স্বার্থ বুঝে তারপরে দেওয়া হবে, যেটা এখন পাকিস্তান করছে। আমরা কিন্তু সেগুলো করছি না। আমরা করছি কি, এখন সবাই হুজুগে দৌড়াচ্ছে। আমাদের বাঙালি মুসলমানদের যেটা স্বভাব, একটা করে ইস্যু ওঠে, সেটা নিয়ে 3-4 দিন করে দৌড়াতে থাকে, তারপরে আবার ওই ইস্যু ভুলে যাই আমরা। এখন ইস্যু হচ্ছে বিএনপি গেল গেল, বিএনপি গেল গেল, মানে বিএনপি ডাকসুতে নির্বাচনে হেরেছে, মানে এখন বিএনপি শেষ। আচ্ছা, আপনারা কি চেয়েছিলেন যে বিএনপি ওখানে গিয়ে কারচুপি, হ্যাঁ মানে বিএনপি ওখানে গিয়ে লাঠি সোটা নিয়ে কারচুপি করুক, ছাত্রলীগের মতো? বিএনপি তো তা করেনি, ছাত্রদল তা করেনি। আপনারা এটুকু সৌজন্যতা বিএনপির প্রতি দেখান, আপনি এটুকু দেখাচ্ছেন না। এখন বিএনপির নেতারা বলছেন যে ছাত্রলীগ ভোট দিয়েছেন, এটা রাজনৈতিক কথা, আপনারাও রাজনৈতিক কথা বলেন। বিএনপিকে আপনারাও রাজনৈতিক কথা বলে আপনারা মোকাবেলা করেন। সেটা না করে আপনার বিএনপি গেল, বিএনপি গেল, বিএনপি গেলে আপনারা খুশি হন? আমি তো আবারও বললাম যে বাংলাদেশে যদি বাংলাদেশি জাতীয়তাবাদী দল না থাকে, তাহলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা থাকবে না, বাংলাদেশের প্রতিরক্ষা মানে আপনার যে নিরাপত্তা ডক্ট্রিন, এগুলো কিচ্ছু থাকবে।
কিচ্ছু থাকবে না। আপনি তখন একটা ভ্যাগাবন্ড রাষ্ট্রের মতো ঘুরতে থাকবেন। এই বিএনপি কে ধ্বংস করার জন্য 1982 সাল থেকে যা শুরু হয়েছে, 28-29 বছর বিএনপি কে ক্ষমতার বাইরে রাখা হয়েছে বিভিন্ন অজুহাতে। বিএনপি চুরি করে, ভাই আর কেউ চুরি করে নাই? বিএনপি এটা করেছে সেটা করেছে, তারপরে কন্টিনিউয়াসলি বিএনপি কয় বছর দেশ চালিয়েছে? আপনি তো চালাতেই দেন না বিএনপি কে। হ্যাঁ, আমি তো আগে বিএনপির সমালোচনা করেছি, কিন্তু সমালোচনা করার মানে এই না যে আপনি বিএনপি কে শেষ করে দিন। এই লোকগুলার লক্ষ্য দাঁড়িয়ে গেছে একটা হুজুগের পিছনে দৌড়ানো। কি এখন নতুন ধরনের, আচ্ছা তো এনসিপি নতুন ধরনের রাজনীতি তো আমরা মনে করেছিলাম যে কিছু একটা করবে, কি দিল তারা? তারা জাতীয় নির্বাচনে দাঁড়ালে এই প্রশ্ন তো আমি বললাম যে টাকসু থেকে তারা ভোট পেল না কেন? জাতীয় নির্বাচন অন্য জিনিস। আপনি আমেরিকাতে বেশিরভাগ যত বাট ইউনিভার্সিটি, আমার ডাকসুতে থেকে আমরা ডক্টর কিন্তু এই যে এনসিপি নেতাদেরকে সেভাবে প্রচারণায় কিন্তু দেখি নাই যে ওদের সাথে কাদের বা এখানে এখন ভিতরে কি আছে আমি বলতে চাই না, আমি আর রেশারেশি বাড়াতে চাই না। হ্যাঁ, আমরাও সাংবাদিকতা করি, আমরাও কিছু খবর, রেশারেশি বাড়ানোর কোনো দরকার নেই, সবাই আমাদের ভাই ভাই, এটাই আমি বলতে চাই। কিন্তু এই যে সবাই যে বিএনপির পিছনে লাগে সব কথায় কথা, এই জিনিসটা খুব বাংলাদেশের মানুষের একটা বোঝা দরকার। যে বাংলাদেশের জেনারেল জিয়াউর রহমান যদি এই শ্রমিক রপ্তানির সুযোগ করে না দিতেন, গার্মেন্টস এর সুযোগ করে না দিতেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে যদি 3.5 বছরে 1 ডিভিশন থেকে 5 ডিভিশনে না এনে দিতেন, চীন আমেরিকার সাথে সম্পর্ক না করে দিতেন, আজকে বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র থাকতো না। এটা একটা উচ্ছন্ন যাওয়া রাষ্ট্র, তো আফগানিস্তানের থেকে খারাপ হতো। আজকে বাংলাদেশের যতটুকুই আছে, এই যে এত দীর্ঘ শেখ হাসিনার শাসনের পর, এটা জেনারেল জিয়া রহমানের ওই 3.5 বছরের শাসনের আপনার কন্টিনিউয়েশন। জেনারেল এরশাদ যেভাবে দেশ চালিয়েছেন, ওই পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি কিন্তু জেনারেল জিয়ার দিকেই গিয়ে চালাতে হয়েছে। এগুলোকে ভুলে গেলে চলবে না। এই যে জামাত যে আজকে এখানে এসছে, আজকে ডাকসুতে জিতেছে, এটা জেনারেল জিয়া রহমানের জন্য। জেনারেল জিয়া রহমান, ওই যে আমি আগেই বললাম যে তাদেরকে রাজনীতি করতে দিয়েছিলেন বলে এটা স্বীকার করে। বিএনপি কে এত এত কোণঠাসা করতে আপনারা যেন। হ্যাঁ, বিএনপির লোকগুলো মধ্যপন্থী, এরা কোন রেজিমেন্টের দল না যে জামাতের মতো আপনার একটা একদম একটা নির্দিষ্ট চেইন অফ কমান্ডের মধ্যে থাকে, সেরকম না। এখানে বিভিন্ন ফোরামের লোক আছে, বামপন্থী আছে, মধ্যপন্থী আছে, ইসলামপন্থী আছে, সবই আছে এখানে। তার জি মধ্যে দিয়ে সব। বিএনপি চলে। এই জিনিসটা আমি একটা জিনিস বুঝি না। আচ্ছা আপনাকে বলি, আমেরিকাতে যত ইউনিভার্সিটি আছে, আপনি উনি তো প্রফেসর, আমি তো ওইটা না, ওনাকেই জিজ্ঞাসা করেন। আপনার 99.9% আমার এই মনে হয় ইউনিভার্সিটি গুলোর উনি ছাত্র। প্রফেসর না মনে হয়, মানে ইয়ে করেছেন, না, ডক্টরেট করেছেন। না আমি সরি, আচ্ছা যাই হোক, হুম। মানে আপনি দেখেন 99.9% যে ছাত্র আছে বা ছাত্রদের যে প্রতিনিধিত্ব থাকে ইউনিভার্সিটি গুলাতে, তারা সবসময় সরকার বিরোধী থাকে। আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, ইউনিভার্সিটি অফ শিকাগো, ওয়েসলিয়ান ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন তারা এই যে ট্রাম্প বিরোধী। তাতে কি আমেরিকার রাজনীতি উচ্ছন্নে গেছে, নাকি রিপাবলিকান পার্টি নাই হয়ে গেছে? হয় নাই তো। আপনি এই সমস্ত খেলো কথাবার্তা বাংলাদেশে আসে, ডাকসুতে জিতেছে, একদম বিএনপি শেষ হয়ে গেল, আরে বাবা রে বাবা। হ্যাঁ, বিএনপির ভুল ত্রুটি বের করবে। এখন আপনারা কি বিএনপি কে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হতে চান, মানে দেখতে হিসেবে দেখতে চান? সেটা তো আমরা চাইবো না। তারপরেও যদি বিএনপি কম আসন পায় নির্বাচনে, পাবে, অসুবিধা কি? ওই তো বললাম যে গণতন্ত্রের মাধ্যমে যদি বাংলাদেশের মানুষ, জামাত কেন, বাংলাদেশের মানুষ যদি একদম মানে প্রস্তর যুগের লোকজনকে নির্বাচিত করে, করুক। বাংলাদেশের কোন দল যদি বলে যে বাংলাদেশে কোনো মেয়ে বোরকা ছাড়া হাঁটতে পারবে না, সেরকম লোকের যদি নির্বাচিত করে, করুক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু সেটা নির্বাচনের মাধ্যমে হতে হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হতে হবে। আবার যদি নাস্তিকদেরকে নির্বাচিত করে, সেটাও মানতে হবে। আপনারা মানবেন? আপনারা তো শুধু শেষ। নিজেদের ছাড়া কাউকে মানতে চান, এটা তো হবে না। অন্যদেরকেও মানতে হবে, অন্যদেরকেও কথা শুনতে দিতে হবে। এখন বিএনপি কে তো এইটুকু ক্রেডিট দেওয়া যায় যে বিএনপি অন্যদের কথা শোনে। আপনি বিএনপির একটা নেতা যদি একটা কথা বলে, চতুর্দিকে হুক্কা হওয়ার মতো আরম্ভ হয়ে যায় তাকে নিয়ে কথাবার্তা বলা। এই যে আজকে বিএনপির ধরেন একজন বা দুজন নেতা বলেছেন যে আওয়ামী লীগের হয়তো ভোটগুলো শিবিরের দিকে গিয়েছে। এই যে উনি তো বললেন যে এটা যদি প্রকাশ্যে থাকতো তাহলে এটা একটা বোঝা যেত। এখন আসলে এই ভোটগুলো কোথায় যাচ্ছে? কোথাও না কোথাও তো তারা দিয়েছে ভোটগুলা। এটা তো সত্য কথা।